পাগল তোরা? ভেতরে মায়াদয়া বলতে কিছু নেই? এটা কি করলি পাষাণ নির্দয়? ওদের কেন মারলি? আমার সাথে লাগতে এসেছিস, আমাকেই কিছু কর। ওই নিষ্পাপ প্রাণ দুটো কি ক্ষতি করেছিল তোদের? চোখ ফেটে অশ্রু গড়িয়ে পড়ছে, শরীর কাঁপছে। থুতনি বুকের সাথে ঠেকিয়ে ঠোঁট উল্টে ফুপিয়ে উঠে শ্রেয়না। চুলগুলো মুখের সামনে পড়ে আছে, বাকিগুলো হাত খোপা করে রাখে। প্লিজ ওদের হসপিটালে নিতে দাও, দে নিড ট্রিটমেন্ট। বলে আবারও দুই বন্ধুর দিকে তাকায়। হাঁটু গেড়ে বসে পড়ে রাস্তায়। জ্ঞান নেই তাদের। শ্রেয়নার বুক ফেটে কান্না আসে। এখন কি করবে, কিভাবে রক্ত পড়া বন্ধ করবে সে? মুখ চেপে কেঁদে ওঠে শ্রেয়না। মনে মনে হাই হাই করতে থাকে, এসব কি হয়ে গেল? আল্লাহ, ছেলে দুটোকে কিভাবে বাঁচাবে? ওরা যে আবরণ জাহিদের প্রাণ, কত কষ্ট পাচ্ছে। কি করবে শ্রেয়না? প্লিজ ওদের নিয়ে যেতে দাও তোমরা। ডুকরে উঠে শ্রেয়না। কে জানে লোকগুলো তার কথা বুঝে উঠতে পারছে কিনা। এখনো দাঁড়িয়ে আছে, হয়তো কারো জন্য অপেক্ষা করছে। ভাবভঙ্গি দেখে সেটাই মনে হচ্ছে। আচমকা ঠাস ঠাস শব্দে হুঁশ ফেরে শ্রেয়নার। ততক্ষণে তার সামনে থাকা দুজন লোক মাটিতে লুটিয়ে পড়ে। সকলেই পজিশন নেয়। বারবার বুলেট এসে ছুঁয়ে দিচ্ছে তাদের সাথীদের, কিন্তু কোনো জায়গা থেকে শুট করা হচ্ছে বুঝে আসে না। সকলেই গুলি নিয়ে এদিকে সেদিকে ঘুরছে, সতর্কতার চাহনি দিচ্ছে। Look here. Aburan Zahid has arrived. কারো গম্ভীর কণ্ঠের বাক্য কানে আসতেই সকলের দৃষ্টি শ্রেয়নার পেছনে যায়। আবরণ আসছে, দু হাতে দুটো সিং সাউরি P226 পিস্তল। ইচ্ছে মতো গুলি ছুটছে আবরণ। তার হাত এবার কাঁপছে না। পাশে আরো একজন লোক দাঁড়িয়ে আছে, তার হাতেও পিস্তল। দুজন এগোতে এগোতে গুলি ছুড়ে যাচ্ছে। এক নিমিষেই সকল লোকজন মাটিতে লুটিয়ে যায়। তারা 10-12 জনের মতো ছিল। শুরুতে বেশ কয়েকজন গুলির আঘাতে মারা গিয়েছে, এখন বাকিরাও মারা পড়ল। Priyam, take them to the hospital. ওকে। প্রিয়ম নামক ছেলেটা দ্রুত এগিয়ে যায় মিরাব সানির দিকে। অনেক রক্তক্ষরণ হয়েছে। প্রিয়ম সেখানে উপস্থিত হতেই একটা গাড়ি এসে থামে তাদের সামনে। সেখান থেকে আরো দুজন এগিয়ে এসে মিরাব সানিকে গাড়িতে উঠায়। তারপর দ্রুত গতিতে উঠে হসপিটালের দিকে রওনা দেয়। শ্রেয়না রক্ত মিশ্রিত হাতের দিকে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। চোখের সামনে হাত দুখানা মেলে ধরে। হাত কাঁপছে তার, সেই সাথে শুকনো ঠোঁট জোড়া। সে জানে আবরণ যাইতে এসেছে, কিন্তু তাকানোর সাহস হচ্ছে না। বুকের ভেতর ঢিপ ঢিপ করছে। নিজের মাথার কারো ছোঁয়া পেতেই শিউরে ওঠে শ্রেয়নার শরীর। ঝট করে মাথা তুলে তাকায় সামনে দণ্ডায়মান লোকটার দিকে। ঠোঁট দুটো ফাঁক হয়ে আসে তার, ফিসফিস করে বলে, আবরণ জাহিদ। চোখ ফেটে পানি পড়ছে, কান্না আটকাতে চাচ্ছে। ঠোঁট জোড়া অনবরত কাঁপছে। পানির প্রকোপে চোখ খোলা হয়ে আসছে, যার দরুন ঠিকভাবে সামনের মানুষটাকে দেখতে পায় না শ্রেয়না। Stand up. শ্রেয়নার শরীরে বল পাচ্ছে না, পা সহ কাঁপছে। কে জানে এখন কেন এত দুর্বল হয়ে পড়ছে সে? আবরণ জাহিদের সাথে থাকার সাইড ইফেক্ট নাকি? মাটিতে ভর দিয়ে টলতে টলতে কোনো মতে দাঁড়ায় শ্রেয়না। চোখের পানি মুছে নেয়, যাতে করে হাতে লেগে থাকা রক্ত ফর্সা গালেও লেপটে যায়। Are you afraid? উপর নিচ মাথা দলায় শ্রেয়না। পরপর কয়েকবার শুকনো ঢোক গিলে আবরণ স্মিত হাসে। পিস্তল দুটো প্যান্টের দু পকেটে পুরে সোজা হয়ে দাঁড়ায়। শ্রেয়না এখনো নির্বাক দৃষ্টিতে দেখে তাকে। আবরণ জাহিদের ভয় দুটো জিনিস কখনোই হয় না। আমার সাথে থাকলে ভয়কে প্রাধান্য দিবেন না, আমি টলারেট করব না। শেষের কথাটুকু খানিক ফিসফিস করে বলে আবরণ। শ্রেয়নার ঠোঁট ভেঙে আসে। কোনো দিক চিন্তা না করে জীর্ণ শীর্ণ দেহটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে আবরণের বক্ষস্থলে। চেপে ধরে সাদা রঙা শার্টের কলার। অশ্রু বিসর্জন দিতে থাকে, যার ফলে শরীর মৃদু কাঁপছে তার। কিছুটা পিছিয়ে আসে আবরণ। শ্রেয়নার কোমল দেহের স্পর্শে তার ভেতরটা ছলাপ করে ওঠে, কলিজা মোচড় দেয়। শ্রেয়নার পিঠে হাত রেখে কিছুটা ঠেসে ধরে নিজের সাথে। চোখ বন্ধ করে মৃদু হাসে। মাখনের মতো নরম শরীরটা নিয়ে মাঝরাস্তায় এমন ঝাঁপিয়ে পড়ছেন কেন? বাসের সারের মতো এখানে কোনো জায়গা দেখছি না তো। তাছাড়া বিয়েও হয় না এখনো। সব মিলিয়ে যাচ্ছে দিয়ে পরিস্থিতি ক্রিয়েট করলেন।
শ্রেয়না ছিটকে সরে আসতে চায়, নাক মুখ কুঁচকে আসে তার, শরীর শিউরে উঠে আবরণের লাগামহীন কথায়। শ্রেয়না সরে আসতে চাইলেও আবরণ ছাড়ে না, বরং কোমর পেঁচিয়ে ধরে নিজের বুকের উপর ফেলে। আবরণের হৃদস্পন্দন যেন 3 গুণ বেড়ে গিয়েছে। সে তার উপর হাতটা শ্রেয়নার গালে রাখে। দুজনের দেহের মাঝে 1 ইঞ্চি ফাঁক নেই, লেপ্টে আছে দুজন। শ্রেয়নার শরীর মৃদু কাঁপছে, তীর্যক চাহনি নিক্ষেপ করে আবরণের দিকে। আবরণ হালকা হেসে হাত বোলায় শ্রেয়নার গালে, বৃদ্ধা আঙ্গুল চেপে ধরে নরম তুলতুলে গালটায়। শ্রেয়না ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। ছাড়ো আমায়, বড় হই তোমার। তাতে আমার বাচ্চারা যাবে বুঝে? আবরণের দৃষ্টি কৌতূহলে ভরপুর। শ্রেয়না বিরক্ত হয়, ঠেলতে থাকে আবরণকে, কিন্তু সে সরে না, বরং আরো নিবিড়ভাবে জড়িয়ে নেয় শ্রেয়নাকে। আবরণের ঠোঁট উল্টে আসে, ইনোসেন্ট ফেস বানিয়ে নরম স্বরে বলে, আগে যদি জানতাম আপনার সংস্পর্শে আসার অনুভূতি এমন মধুর হবে, এত আরাম আর শান্তি, তবে সবসময় জড়িয়ে রাখতাম নিজের সাথে। এত আনন্দ লাগছে কেন? এটা কেমন অনুভূতি বাটার টোস্ট? কানাডা থেকে বাংলাদেশে আসার বেশ কয়েকদিন পার হয়ে গিয়েছে। শ্রেয়না বাড়ি ফেরার পর থেকে প্রায় সময় ঘরে থাকে। শ্রেয়া রুহির সাথে সময় কাটায়। শ্রেজানের সাথে এখন অবধি তেমন কথা বলেনি, শ্রেজানের সময়ও নেই। সুভাষ আহমেদকে ধরার জন্য নতুন চাল চালতে হবে, সেই দিকে মন তার। বেশিরভাগ সময় সে নীরজ জাহিদের সাথে থাকে। মিরাব সানি ফুল বেড রেস্টে আছে। আঘাত জোরালো নয়, তবে কখনো এভাবে জখম না হয় ব্যথা সামলাতে হিমশিম খাচ্ছে তারা। অসুস্থ শরীর নিয়ে গিয়ে পরীক্ষা দিয়ে আসছে, আবরণও পরীক্ষা দিচ্ছে। কর্তৃপক্ষের থেকে অনুমতি নিয়ে পরীক্ষার হলে যাচ্ছে আবরণ। সেদিন প্রিয়মও আবরণের সাথে বাংলাদেশ এসেছে। মূলত সে বাংলাদেশের বাসিন্দার, বাবা মার সাথে কানাডায় সেটেল হয়েছে। বর্তমানে সেখানে একটা স্পেশাল ব্রাঞ্চে নিয়োজিত আছে। আবরণের সাথে তার বন্ধুত্ব অনেক বছরের, মাঝখানে গ্যাপ গিয়েছিল, তবে এখন সব ঠিকঠাক। প্রিয়ম কিছুদিনের জন্য বাংলাদেশ এসেছে, কয়েকদিন ছুটি কাটিয়ে চলে যাবে। জাহিদ ভিলার লিভিং রুমে বসে আছেন নীরদ। শ্রেজান বারবার কোয়ার্টার থেকে কল দিচ্ছে, তাকে দ্রুত পৌঁছাতে হবে। কিছুক্ষণ পর পর সিঁড়ির দিকে তাকাচ্ছেন তিনি, হয়তো কারো অপেক্ষা করছে। তার অপেক্ষার অবসান ঘটিয়ে আরো 2 মিনিট পর আবরণ সিঁড়ি বেয়ে হেলে দুলে নেমে আসে। তার পেছনে প্রিয়মও আছে। নীরজ জাহিদ মুখভঙ্গি স্বাভাবিক করলেন, গলা খাকারি দিয়ে বলে উঠলেন, কানাডায় সুভাষ আহমেদের লোকেদের কি করেছিলে তুমি? বিখ্যাত এক চিড়িয়াখানায় প্রাণীদের পেট ভরিয়েছি তাদের দিয়ে। আবরণের কণ্ঠ শান্ত, দৃষ্টিতে নেই কোনো ভেজাল, অতি সহজেই কথাটা বলে সে। প্রিয়ম নিজেও গুরুগম্ভীর মুখে দাঁড়িয়ে আছে, এটা তার ব্যক্তিত্বের সাথে মানানসই। কিন্তু নীরজ জাহিদ নিস্তব্ধ হন, চমকে তাকায় ছেলের দিকে। আইন নিজের হাতে তুলে নিয়েছো, এটা কেন করলে? আবরণ তখন মেন ডোরের দিকে পা বাড়িয়েছিল, সেই অবস্থায় বলে ওঠে, ফার্দার আইনের নাম তোমার মুখে শুনলে সে চিড়িয়াখানায় নেক্সট টাইম তুমি যাবে, ওকে? দ্রুত দরজা পেরিয়ে বের হয়ে আসে আবরণ, উদ্দেশ্য ফ্ল্যাটে যাওয়া, মিরাব সানিকে দেখে আসবে। আবরণের হাতে তখনও মোবাইল, ফেসবুকে রিলস দেখতে ব্যস্ত সে। তার মনোযোগের ব্যাঘাত ঘটিয়ে প্রাইভেট নাম্বার থেকে একটা বার্তা আসে তার ফোনে। আবরণ জাহিদ। আবরণ ধীরে সুস্থে বৃদ্ধা আঙ্গুল সাহায্যে টাইপ করে। কে? সুভাষ আহমেদ বলছি। আবরণের ঠোঁটের কোণে হাসি ফুটে, এদিকে সেদিকে তাকিয়ে নিজের দৃষ্টি সংযত করে নেয়, দাঁত দিয়ে নিজের ঠোঁটে চেপে পুনরায় টাইপিং করে। নীরজ জাহিদ জানতে পারলে তোকে পাথল থেকে ধরে আনবে। সেজন্যই তোকে মেসেজ দিয়েছি। কি এমন দরকার পড়লো হঠাৎ সেটা আমার কাছে? একটা ডিল করব। ইতিমধ্যে গাড়িতে উঠে বসেছে আবরণ। প্রিয়ম বসে ড্রাইভিং সিটে, সাথে গার্ডদের গাড়ি আসতে চাইলে আবরণ ইশারায় নিষেধ করে। অগত্যা তারা সেখানেই থেমে যায়। তুই আর ডিল বল, কি চাচ্ছিস? তোর একটা প্রিয় জিনিস আমার কাছে আছে, সেটা তোকে দিয়ে দিব। তার বিনিময়ে আমাকে আমার একটা প্রিয় জিনিস দিতে হবে। এ পর্যায়ে আবরণের কপালে ভাঁজ পড়ে, কনিষ্ঠ আঙ্গুলখানা ঝকঝকে দাঁতের ভাঁজে চেপে ধরে, দ্রুত টাইপিং করে। শ্রেয়না আলমের দিকে হাত বাড়াস না সুভাষ, যতটুকু করেছিস তার হিসেবে তো চুকাতে পারবি না। নতুন করে কোন বালের প্যাচ লাগাতে চাচ্ছিস? ফোনের ওপাশে মনে হয় সুভাষ হাসে, পরপর বার্তা আসে।
সিয়ানা আলমের কথায় তোর মাথায় সর্বপ্রথম এলো? এটা অন্য আরেকটা জিনিস। কি লাগবে বল। তুই নীরজ জায়েদকে নিয়ে আয়, আমি তোকে সারপ্রাইজ দিব, যেটা বহু বছর যত্ন সহকারে নিজের কাছে গচ্ছিত রেখেছি। লোকেশন দে। প্রিয়ম এতক্ষণ আর চোখে আবরণকে দেখছিল। কারোর সাথে মনোযোগ সহকারে চ্যাটিং করছে সে। নীরজ জাহিদের নাম্বারে একটা মেসেজ সেন্ড করলো আবরণ। আমার পাঠানো লোকেশনে চলে এসো, একা আসবে, উইদাউট এনি ফোর্স। আরও কিছু লিখে দেয় আবরণ। অতঃপর প্রিয়মের দিকে ফোন বাড়িয়ে দেয়, ইশারা করে লোকেশন পরিবর্তন করে এই লোকেশন ফলো করতে। প্রিয়ম এক ঝলক মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে গাড়ি ঘুরিয়ে নেয়। শহর থেকে খানিক দূরে দ্রুত ড্রাইভিং করলে 15 থেকে 20 মিনিট লাগবে পৌঁছাতে। জায়গাটা বেশ নির্জীব। পুরাতন এক আধভাঙ্গা বাড়ির সামনে এসে থামে প্রিয়ম। আবরণ আর সে গাড়ি সাইড করে রেখে নেমে যায়। আশেপাশে জায়গা দেখে মনে হচ্ছে 3 যুগ ধরে কেউ এদিকে পা মারায় না। এমন জায়গায় তোকে সুভাষ কেন ডাকলো? আবরণ এদিকে সেদিকে তাকে উত্তর দেয়। বড় বড় মাফিয়ারা তো পরিত্যক্ত জায়গায় ফয়সালার জন্য ডাকে, ডোন্ট ইউ নো দ্যাট? প্রিয়ম মাথা ঝাঁকায়। দুজনই ধূপধাপ পা ফেলে বাড়িটার ভেতরে প্রবেশ করে। লোহার গেটটায় জং ধরে গিয়েছে, অর্ধেক খোলা খোলা ছিল গেট। আবরণ প্রিয়ম তস্ত্র পায়ে ভেতরে যায়। সেখানের পরিস্থিতি অন্যরকম। চারপাশে দেওয়াল গাঁথা। বাড়িটাতে এই দেওয়ালগুলোই যেন যুদ্ধ করে বাঁচিয়ে রেখেছে। দেওয়ালের পাশ ঘেঁষে বন্দুক হাতে দাঁড়িয়ে আছে গার্ডস। ভেতরে এমন আয়োজন বাহির থেকে সেটা উপলব্ধি করা যায় না। তারা যেতেই দুজন লোক এগিয়ে আসে। আবরণ বুঝতে পারে এরা চেকিং এর জন্য এসেছে। অগত্যা নিজের 2 হাত উপরের দিকে উঠায়। লোক দুটো তাদের চেকিং শেষে সরে আসে। গম্ভীর স্বরে বলে, বস ভেতরে আছেন? আবরণ প্রিয়ম ভেতরে যায়। মেন ডোর হাট করে খুলে রাখা। দরজার পাশেও কয়েকজন গার্ড দাঁড়িয়ে। আবরণের কপাল কুঁচকে আসে। চারপাশে এত লোক কেন? এই সুভাষ আহমেদ এত ভীতু? তাদের জন্য এত আয়োজন করে রেখেছে, অথচ আবরণ খালি হাতে। ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে আবরণের। লিভিং রুমে পা রাখতেই দেখা যায় একজন সুদর্শন পুরুষ, শ্যামবর্ণের যুবক সাথে, যে কিনা থুতনিতে পিস্তল ঠেকিয়ে সোফায় বসে আছে। আবরণ প্রিয়ম দুজন দুজনের দিকে চাওয়াচাওয়ি করে। আবরণ জায়েদ, প্লিজ সিট হিয়ার। পিস্তলে ফু দিয়ে নিজের সামনে বসার জন্য ইশারা করে সুভাষ। আবরণ প্রিয়ম নিজেদের জায়গা থেকে সরে না, একইভাবে দাঁড়িয়ে থাকে। এতে সুভাষ হালকা হাসে। চিরল দাঁতের সেই হাসি যে কোনো তরুণীর মন কেড়ে নিতে তৎপর যেন। নিশ্চয়ই জামাই আদর করতে ডাকিস নে। ডিল করতে ডেকেছি বস। সেটাই, কি ডিল সেটাই বল। আগে বস তো। প্রিয়ম আবরণ এগিয়ে এসে একটা সোফায় বসে পড়ে। বাহিরের অবস্থা যতটা না নাজেহাল, ভেতরে ততই উন্নত দেখা যাচ্ছে। সুভাষ আহমেদ তো কাঁচা খেলোয়াড় নয়, তার কাছে এসব আশা করা যায়। লুকিয়ে চুরিয়ে আর কতদিন থাকবে? একদিন না একদিন এসব থেকে তার বের হতেই হবে। সেদিনই সে পুলিশের হাতে পড়বে। নীরজ জায়েদকে নিয়ে আসলি না কেন? সময় মতো পৌঁছে যাবে। সুভাষ নড়ে চড়ে বসে। আবরণ শান্ত কণ্ঠে শুধায়, কাকে যেন দিবি বলেছিলে? তোকে বেশিক্ষণ দেরি করাবো না, শুধু নীরজ জায়েদ আসুক, দেন তোর জিনিস তুই নিয়ে যাবি। আবরণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। ভেতরে ভেতরে জ্বলে উঠে সে। তাকে নাকি অপেক্ষা করতে হবে? কি এমন জিনিস দেবে সুভাষ? সেটা কি খুবই মূল্যবান নাকি? বস, নীরজ জায়েদ। কারো ডাকে সবার মাথা ঘুরে তাকায়। নীরজ জাহিদ দাঁড়িয়ে আছে। তার চারপাশে সুভাষের দলের লোকজন বন্দুক হাতে দাঁড়ানো। এক কথায় নীরদ এখন গান পয়েন্টে। নীরদের মুখ থমথমে। রাগান্বিত দৃষ্টিতে আবরণকে দেখছেন তিনি। আবরণ নিজের ঘাড় সোজা করে নেয়, হামি দিয়ে বলে, নে, চলে এসেছে। নিজের মাল বুঝে নিয়ে আমাকে বিদায় কর। সুভাষ মৃদু হাসে। ফট করে উঠে দাঁড়ায়। আবরণের কাছে এগিয়ে আসে। ঠিক তার পেছনে গিয়ে দাঁড়ায়। হাতের পিস্তল আবরণের কাঁধে ছোঁয়ায় সুভাষ। প্রিয়ম সেদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রয়। মারবো না তো, তুই তোর বাপের থেকে ভালো আছিস। কি সুন্দর আমার কথা মেনে নিলি। নাটক বাদ দিয়ে কাজের কথা আয়। আবরণের কণ্ঠে স্পষ্ট বিরক্তির ছাপ। কপালে ভাঁজ পড়ে আছে তার। গরমে ঘেমে কপাল বেয়ে পানি পড়ছে। ভেতরে ভেতরে উত্তেজিত সে। সুভাষ কি তাকে ঘোল খাওয়াবে? ওকে পাঠিয়ে দে।
সুভাষের চড়া গলা পেয়ে পাশের কক্ষ থেকে বোরখা পরিত এক রমণী বেরিয়ে আসে। নিকাপের উপরেও পর্দা ফেলে রেখেছে, হাত মোজা পা মোজা পরিহিত, কিছুই বোঝা যাচ্ছে না, আর না বয়স আন্দাজ করা যাচ্ছে। ওকে বাহারি নিয়ে যা, প্যাকেট খুললেই চিনে যাবি। আই হোপ এত জলদি বলিসনি। আবরণের ভ্রু কুঁচকে আসে, নরম স্বরে বলে, আমাকে গাধা পেয়েছিস? কাকে না কাকে ধরে দিয়ে নীরজ জাহিদকে নিয়ে যাবে? সুভাষ হালকা হাসে, মেয়েটার সামনে দাঁড়িয়ে বলে। শোন, আমি খারাপ হতে পারি, তবে বিশ্বাসঘাতক নই। আবরণ হাসে, চুলে হাত বুলিয়ে বলে, ওই এক খারাপ শব্দে বাকি সব গুণ লুকিয়ে আছে। তোর কাছে আর কোনো অপশনও নেই। আবরণ ঘাড় নাড়ায়, উঠে দাঁড়ায় সোফা ছেড়ে। ঠিক আছে। মেয়েটার দিকে তাকায় আবরণ, পূর্বের ভঙ্গিমায় বলে ওঠে। ওখানে সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে এদিকে আসুন, উই হ্যাভ টু গো। মেয়েটা যেন কাঠের পুতুল। প্রিয়ম আগে আগে হাঁটে, তারপর মেয়েটা, অতপর আবরণ। নীরজ জাহিদের সামনে এসে থামে আবরণ। লোকটার চোখ মুখে এক ধরনের তেজ দেখতে পায়। তৃপ্তির ঢেকুর তুলে আবরণ। নীরজ জাহিদের গালে দু হাতে হালকা চাপড় দিয়ে ঠোঁট দুটো পাপ্পি স্টাইল করে নিজের সেই স্থান ত্যাগ করতে করতে বলে, গুড বাই নীরজ জাহিদ, আই হোপ ইউ হ্যাভ আ গুড টাইম অ্যাহেড। এক মুহূর্ত দাঁড়ায় না আবরণ। প্যান্টের পকেটে দু হাত পুরে নিঃশব্দে হাসতে হাসতে বের হয়ে আসে বাড়িটা থেকে। সুভাষ তার কথা রাখে, কেউই আটকায় না তাদের, আর না কোনো রকম উচ্ছৃঙ্খলাপূর্ণ কাজ করে। প্রিয়ম গিয়ে দরজা খুলে দিতেই মেয়েটা ভেতরে বসে যায়। একদম চুপচাপ সে সিটের উপর বিনা বাক্যে বসে আছে, টু শব্দ অবধি করছে না। আবরণ গাড়িতে বসে পড়ে। প্রিয়ম স্টার্ট দেয়। তাই বলে আঙ্কেলকে দিয়ে আসবি ওর হাতে? সুভাষ কি ভালো মানুষ? আবরণ সিটে গা এলিয়ে দেয়, দু ঠোঁট চওড়া করে হাসে, ঘাড় ঘুরিয়ে এক পলক তাকায় আধ ভাঙা বাড়িটার দিকে। বিরস কণ্ঠে বলে, Look, in 2 minutes, the half-broken house will completely fall down. প্রিয়ম আশ্চর্যিত দৃষ্টিতে তাকায়। ইতিমধ্যে বাড়িটাকে সম্পূর্ণ ঘেরাও করা হয়ে গিয়েছে। ভিড়ের মধ্যে এক পলক সেজানকেও নজরে আসে তার। বিস্মিত কণ্ঠে বলে, কিন্তু আঙ্কেল তো ওদের জিম্মায়। বিরক্ত হয় আবরণ, হাত খানিক টান টান করে বলে। তুই তো মাদারচোদ কেন? কোনা চোখে তাকায় প্রিয়ম। তাদের গাড়ি ইতিমধ্যে জায়গাটা ত্যাগ করেছে, মেন রোডে নিয়েছে। সাই সাই করে গাড়িটা তীব্র বেগে ছুটছে। এখানে আর এক মুহূর্ত দেরি করবে না প্রিয়ম। কে জানে আবরণ কি করে রেখেছে। কাহিনী কি সেটা বল। আবরণ হামি ছেড়ে ঘুমানোর ভান ধরে সিটে মাথা এলিয়ে দেয়, মৃদু স্বরে বলে, ওটা নীরজ জাহিদ নয়, ওদের দলের লোকই মাস পরি পাঠিয়েছে। লোকটার পরিবার বর্তমানে নীরজ জাহিদের জিম্মায়। তখন মেসেজে এসব লিখে পাঠিয়েছিলিস? আবরণ উত্তর দেয় না, চোখ বন্ধ করে বসে থাকে। প্রিয়ম নিজের উত্তর পেয়ে যায়। কপাল তত্তর করে ঘামছে তার। ভাগ্যিস সুভাষ তেমন খেয়াল করেনি, না হলে ওখানেই কেল্লা ফতে হয়ে যেত। আবরণ চট করে চোখ খুলে ঘাড় বাঁকিয়ে ব্যাক সিটে তাকায়। মেয়েটা এখনো ঠায় বসে আছে। বিরক্ত হয় সে, কপাল কুঁচকে আসে, তেতু কণ্ঠে শুধায়, আর কতক্ষণ ছ্যাবলা মেরে বসে থাকবেন আন্টি? কিছু অন্তত বলুন, আপনাকে আমি চিনি। ওপাশ থেকে উত্তর আসে না। আবরণ প্রচুর বিরক্ত হয়, তার ধৈর্যের বাঁধ যেন ভাঙ্গে। কিরমির করে বলে, আপনি আবার কার নমুনা? এটা কি সুভাষ আহমেদ আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে আমার শিকার কেড়ে নেওয়ার পায়তারা করছিল? আমাকে কি বোকাচন্দ্র পেয়েছ? মেয়েটা তবুও চুপ। প্রিয়মও ফ্রন্ট মিররে একটু পরপর তাকাচ্ছে মেয়েটার দিকে। আবরণ হাসকি স্বরে বলে, এ মাতারি, নামটা অন্তত বলো, নাহলে মাদ্রাসা নামিয়ে দিয়ে চলে যাব। সুভাষ আহমেদ এসে তোর কেল্লা ফতে করে দেবে। মিশান তাহিয়ার। পড়ার টেবিলে মাথা চেপে বসে আছে শ্রেয়না। তার বিছানায় গোল হয়ে মিরাব সানি রুহি বসে আছে। শ্রেয়া এখন স্কুলে। কানাডার রাস্তায় মিরাব সানির কথোপকথন নিয়ে প্রশ্ন তুলেছিল শ্রেয়না। আবরণের এমন বদমেজাজি হবার কারণ কি তারা দুজন অবশ্যই জানে। অনেক জোরাজুরি করেছে শ্রেয়না। এমনিতেই মিরাব সানির পেট ফুলে ঢোল হয়েছিল। সেথায় শ্রেয়নার কিছু বাড়ি পড়াতে ঠাস ঠুস করে মুখ খুলে যায় তাদের। সব কিছু খুলে বলে শ্রেয়নাকে। সেই থেকে তবদা খেয়ে বসে আছে শ্রেয়না। ছোট ছোট চুলগুলো দুলছে টেবিলের উপর। চোখ বারবার ঝাপসা হয়ে আসছে, মুছেও কাজ হচ্ছে না। অগত্যা আর চোখে হাত দেয় না শ্রেয়না। মাথা দুপাশে চেপে ধরে নির্বিকার ভঙ্গিতে বসে রয়।
নীরদ জাহিদের হয়ে সারা রাত দিন কাজ করছে সৃজন। অমন নোংরা লোকের আগে পিছে তার ভাই ঘুরছে, তাকে বিপদে হাত থেকে রক্ষা করছে, সব সময় সাথে থাকছে। এরা তো নর্দমার কীট। তবে তার ভাইটা কবে থেকে অমন লোকের পাল্লায় পড়ল? সৃজনও কি সেরকম হয়ে যাবে? তার ভেতরটা নীরদের অন্তরের ন্যায় কয়লা হয়ে যাবে। এটা সে কিছুতেই হতে দেবে না। আজই সৃজনের সাথে কথা বলবে। হয়তো সে নীরদ জাহিদের পিছু ছাড়বে, না হয় পরিবার ছাড়বে। অমর লোকের জন্য কাজ করে নিজের পাপ কেন বৃদ্ধি করবে? শুধু শুধু এত এত শত্রু অর্জন করছে চারপাশ থেকে, যা তার খারাপটাই বয়ে আনবে, মঙ্গলজনক কিছুই না। বিছানার উপর হাত পা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে মীরাব। তার বাহুতে মাথা ঠেকিয়ে রেখেছে সানি। রুহি বিছানার কোণ ঘেঁষে বসে আছে। শ্রেয়না আবরণের পড়ার টেবিলের চেয়ারে হেলান দিয়ে বসে আছে। সকলের মাথা সহ মগজ চক্রাকারে ঘুরছে এক প্রকার। ভন ভন শব্দ হচ্ছে যেন। প্রিয়ম টেবিলের উপর পা উঠিয়ে গোল হয়ে বসে আছে, গালে তার হাত। আবরণ মেঝেতে বসে এক আঙ্গুলের সাহায্যে কপাল ঢেকেছে। তার থেকে কিছুটা দূরে কাউচের উপর মিশান নামক মহিলাটি বসে আছে, মাথা তার নিচু, মুখভঙ্গি গম্ভীর। শ্রেয়না এক পলক তাকায় মিশানের দিকে। এখন তার বয়স হওয়ার কথা 32। হ্যাঁ, 32ই তো। আবরণের যখন 6 বছর ছিল, মিশানের বয়স ছিল 15 বছর। আবরণ জাহিদের 23 চলছে। সেই অনুযায়ী মিশানের বয়স 32 হবারই কথা, কিন্তু মিশানকে এখনো তরুণী দেখাচ্ছে। চামড়ার ভাঁজ পড়েনি, ধবধবে ফর্সা গায়ের রং, রক্ত লাল বর্ণের ঠোঁট, একদম লালও না। ঠোঁটের এমন কড়া রং শ্রেয়না খুব কমই দেখেছে, বলা যায় সে আর দেখেইনি। চোখের মণি গাঢ় বাদামি বর্ণের, চিকন ভ্রুজোড়া অতি কৃষ্ণ বর্ণেরও নয়, আবার সাদাও নয়, মানানসই। শ্রেয়নার কাছে চমৎকার লাগলো মিশানকে। কারো বয়স 32 হলেই কি সে বুড়ি হয়ে যায়? হয় না তো। এই যে তার সম্মুখে বসে থাকা মিশান তাহিয়ার, তাকে বয়স্ক লাগছে না। সুভাষ আহমেদ খাতির যত্নের কমতি রাখেনি, বোঝা যাচ্ছে। মিশানকে দেখে মনে হচ্ছে না সে কোনো রকম কষ্টের মধ্যে ছিল। আপনি সত্যি আবরণের খালা মিশান তো? আমার বিশ্বাস হচ্ছে না। সানির কথায় মিশান খানিক নড়ে চড়ে বসে, কারো দিকে তাকায় না। তার দৃষ্টি যায় অদূরে মাথা নিচু করে বসে থাকা নাদুস নুদুস ছেলেটার দিকে। টাইলসের কিছু একটা খুঁজছে হয়তো। কি খুঁজবে? নজর লুকানোর চেষ্টা। আবরণের শরীর কারেন্ট শক লাগার মতো কেঁপে উঠল। শক্ত হস্তে চেপে ধরল প্যান্টের কিছু অংশ। মাথা নিচু অবস্থায় চোখ বুজে নিল। কেন যেন মিশানের মুখে তার নাম সহ্য হচ্ছে না। সবকিছু ধ্বংস করে দিতে ইচ্ছে করছে। এমন অনুভূতি কেন হচ্ছে? এতদিন মিশান জীবিত থাকা সত্ত্বেও তার খোঁজ পায়নি আবরণ, এর জন্য রাগ লাগছে। এতগুলো বছর মাতৃত্বের ছায়া থেকে বঞ্চিত ছিল আবরণ। শত শত রাত না ঘুমিয়ে বালিশ ভিজিয়ে কাটিয়েছে। মিশান তো জীবিত ছিল না, আবরণ কেন খোঁজ পায়নি তবে? এদিকে এসো। আবরণ নড়ে না, সবার দৃষ্টি তার দিকেই। পাথরের মতো বসে আছে সে, যেন একটু নড়াচড়া করলে আস্ত ছাদ তার মাথায় ভেঙে পড়বে। মিশান কোমল কণ্ঠে পুনরায় ডেকে ওঠে, আবরণ জাহিদ, ডাকছি আমি। আবরণ চোখ তুলে তাকায়, পুনরায় দৃষ্টি নামিয়ে নেয়। তার বড় বড় পাপড়ির দিকে লক্ষ্য করলে বোঝা যায় পাপড়িগুলো ভিজে জবজবে হয়ে আছে। শ্রেয়না শুকনো ঢোক গিলে হাতের ভাঁজে ওড়না নিয়ে চেপে ধরে। তার বুকের ভেতর কিছু একটা মসরা মুসরি করছে, বের হতে চাচ্ছে। আবরণ এমন কেন করছে? এটা তো মিশান, তার মায়ের বোন। তবে এত অনীহা কেন? নাকি আড়ষ্টতা চেপে ধরেছে তাকে? সেদিন তোমার বাবার কোনো দোষ ছিল না আবরণ। মিশান তাহিয়া যেন বোমা ফাটায়। সকলে চমকিত নেত্রে তাকায় তার দিকে। আবরণের দৃষ্টি মিশানের অক্ষি কোটরের সাথে মিলিত হয়। মিশান লক্ষ্য করে আবরণের গলাতকরণ করা সেই শুকনো ঢোক। কিছুক্ষণ সময় নেয় মিশান। শ্রেয়না টেবিলের ক্লোথ শক্ত করে চেপে ধরে, বিস্মিত নেত্রে তাকায় মিশানের দিকে। তোমার চাচু নিবিড় জাহিদ। ঢোক গিলে মিশান দৃষ্টি এদিকে সেদিকে ঘুরায়। তার কথায় সবাই নড়ে চড়ে বসে।
প্রিয়ম নিজেও হতবাক। রুহি বিছানার চাদর চেপে ধরে তাকিয়ে আছে, তার দৃষ্টিতেও রাজ্যের বিস্ময়। নীরব সানির মাথা হ্যাং ধরে গিয়েছে, ভেবলার মতো তাকিয়ে আছে মিশান তাহিয়ার দিকে। সেদিন রাতে তোমাকে খাইয়ে লুবানার কাছে দিয়ে আসি। কথা ছিল দুলাভাই আর তোমার চাচ্চুকে খাবার খাইয়ে নিজের কক্ষে যাব। ততক্ষণে তুমি ঘুমিয়ে গিয়েছিলে। একা কখনোই তোমাকে রাখতাম না আমি। নির্জায়েদ পুলিশের একজন সৎ কর্মকর্তা হওয়ার দরুন তার শত্রুর অভাব ছিল না। যদিও জায়েদ ভিলায় প্রবেশ করার সৎসাহস কারো ছিল না। সম্পূর্ণ এরিয়া করা সিকিউরিটির ভেতরে রাখা হতো। তবুও আমার মন মানে না, তোমাকে একা রাখতে ইচ্ছে হয় না। নিজের অবহেলার জন্য অমন সুন্দর বাচ্চাটার যদি হঠাৎ কিছু হয়ে যায়, আমার কলিজা কেঁপে উঠত। থামে মিশান, পুনরায় দৃষ্টি ডানে বামে ফেরায়। আজকাল অল্পতেই হাঁপিয়ে যায় সে। খাবার শেষ করে নিবিড় জায়েদ আরজি জানায় স্টোর রুমে পুরাতন আলমারিতে একটা ব্যাগ রাখা আছে। সেখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু জিনিস রয়েছে যা লুবানাকে দেখানো যাবে না, আমাকেই নিয়ে আসতে হবে। বলা বাহুল্য তারা আমাকে স্নেহ করত। বোনের মৃত্যুর পর কোন মেয়ে তার পরিবার ছেড়ে বোনের বাচ্চাকে সামলানোর দায়িত্ব নেয়? হয়তো তারা এমন ঘটনা দেখেনি। আমার প্রতি একটু বেশি ভরসা ছিল তাদের দুই ভাইয়ের। যদিও নির্জায়েদ বরাবরই নিষেধ করেছিল, ওসব জিনিস এখানে আনতে বারণ করেছিল। আমি বুঝিনি। নিবিড় জায়েদের কথায় হন্তদন্ত হয়ে ছুটে যাই স্টোর রুমে এবং ভারী ব্যাগটা আলগোছে বের করে আনি। নিবিড় জায়েদের হাতে ব্যাগটা দিতেই সে চওড়া হাসে। বাইরে ততক্ষণে তাণ্ডব শুরু হয়। অনেক ঝড় ছিল সেই রাতে। নিবিড় জায়েদ একের পর এক গ্লাস ফাঁকা করতে থাকে। সেখানে মদ ছিল দামি ব্র্যান্ডের, অল্পতেই মাথা ধরে যাবার জোগাড়। নির্জায়েদ আমার দিকে তাকিয়ে ইতস্তত করছিল। নীরদ জায়েদ আমার দিকে তাকিয়ে ইতস্তত করছিল। আমি বুঝিনি, তবে মদের গন্ধে গা গুলিয়ে আসছিল। আমাকে নীরদ জায়েদ কক্ষে চলে যেতে বলে। আমিও লুবানার ঘরের দিকে পা বাড়াই। সেখানে গিয়ে আবরণের সাথে শুয়ে থাকি। ঝড়ে আমি প্রচুর ভয় পাই, ফোবিয়া আছে বলা যায়। লুবানা নিজেও ঘুমে বিভোর। গভীর রাত হয়ে যায়, তবুও নিবিড় জায়েদ কক্ষে আসে না। আমি সেই উদ্দেশ্যেই ছিলাম। সে ঘরে এলে আবরণকে নিয়ে বের হয়ে যাব, নাহলে দুলাভাইকে বলবো তারা দুই ভাই যেন একসাথে থাকে। রোদ তখন অত বড় না, 10 কি 11 বছরের, খেয়াল নেই। সময় যত গড়ায় বাহিরের ঝড় তীব্র থেকে তীব্রতর হয়। আবহাওয়া অনেক খারাপ করছিল। এর মধ্যে নিবিড় জায়েদ নিজে ড্রিঙ্ক করার সাথে সাথে নীরদ জায়েদকেও ইচ্ছে মতো ড্রিঙ্ক করায়। নিবিড় জায়েদের চরিত্রের সমস্যা আগে থেকেই ছিল। জায়েদ ভিলায় 18 বছরের এক মেয়ে কাজ করত। তাকে নিবিড় জায়েদ রেপ করে মেরে গুম করে দিয়েছে। এসব আমি পরে জেনেছি সুভাষ আহমেদের থেকে। মধ্যরাতে দরজায় শব্দ হয়। আমার ঘুম পাতলা ছিল। আবরণের ছোট্ট মাথাটা ছিল আমার বুকে। তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শুয়েছিলাম। লুবানা তখন গভীর ঘুমে তলিয়ে আছে। আবরণকে কোনো মতে সরিয়ে ত্রস্ত পায়ে গিয়ে দরজা খুলি। সঙ্গে সঙ্গে হাতে হ্যাচকা টান অনুভব হয়। হুড়মুড় করে পড়ে যেতে নিই আমি। আতঙ্কে শরীরে ঘাম ছুটে যায়। সামনে নিবিড় জায়েদ দাঁড়িয়ে ছিল, চোখে মুখে ক্রূর হাসি। লিভিং রুমে তাকাতেই নীরদ জায়েদকে নজরে আসে। অবচেতন হয়ে সোফায় শুয়ে আছে। বোঝা যাচ্ছে একটু বেশি খেয়ে নিয়েছে। অবাক তো তখন হয়েছি যখন দেখি নীরদ জায়েদের আদলেই অপর একজন লোক দাঁড়িয়ে আছে আমার সামনে। মুখ দিয়ে শব্দ বের করতে চাইলেও কাজ হয় না। টেনে হিঁচড়ে নিয়ে যায় নিবিড়। দরজায় পা দিয়ে শব্দ করি, সেই আওয়াজে আবরণ উঠে পড়ে। আমাকে টেনে নিয়ে যেতে দেখে এক প্রকার খাট থেকে দৌড়ে আসে। ততক্ষণে পাশের রুমে নিয়ে দরজা আটকে দিয়েছে নিবিড়। আবরণ বারবার দরজায় ধাক্কাচ্ছিল। আমি শুধু হতবাক হয়ে তাকিয়েছিলাম। ভয়ে আতঙ্কে শরীরে কম্পন শুরু হয়। অতটুকু আমি বুঝতে পেরেছিলাম আমার সাথে কি হবে। মানতে নারাজ ছিলাম। নীরদ জায়েদের মতো নিবিড়কেও সম্মান করতাম আমি, যথেষ্ট ভালোবাসতাম। আমার পরিবারের পরে ওরাই অভিভাবক ছিল আমার। কিন্তু শেষ রক্ষা হয়নি। আমার কিশোরী শরীরের প্রতি তাদের ঝোঁক ছিল তীব্র। চিৎকার শুনেনি, আমার কণ্ঠ দিয়ে বের হওয়া আর্তনাদ তাদের শান্তি দিচ্ছিল। লুবানা হয়তো তখন বের হয়ে এসেছিল। সেও দরজা খোলার চেষ্টা করেছে, তবে পারেনি। আবরণকে আগলে নিয়েছিল। লুবানার আওয়াজ শুনেছিলাম আমি। নীরদ জায়েদকে বারবার ডাকছিল।
কিন্তু আবরণের কণ্ঠ শুনিনি। ছেলেটা তীব্র ভয়ে জ্ঞান হারিয়েছিল কিছু সময়ের জন্য। তার মিশানুর কেন কান্না করছে ভেতরে? তাকে কি মারছে বাবা ও চাচ্চু? কষ্ট দিচ্ছে? অল্পতেই জ্ঞান হারায় আবরণ। ছোটবেলায় এটা তার একরকম অভ্যাস ছিল বলা যায়। দুজনের কাছে 5 থেকে 6 বারের মতো রেফ হই, আর কিছুক্ষণ পরই হয়তো শ্বাস চলে যাবে। আমি প্রায় অবচেতন। তারা ভাবে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, এখনই সময়, এটাকেও গুম করে দেয়া হোক। চাদরে মুড়িয়ে আমাকে নিয়ে বের হয় তারা। লুবানা তখন আবরণকে নিয়ে নিজের রুমের দরজার সামনে দাঁড়িয়েছিল। নিভু নিভু দৃষ্টিতে তাকিয়েছিল আবরণ। ঘোলাটের চোখে আর কিছু দেখতে পায়নি। কাঁদছিল ছেলেটা, বারবার মা বলে ডাকছিল। আমি বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারিনি। নীরজ জাহিদ সোফায় শুয়েছিল। আবরণের দৃষ্টি পড়েনি যেখানে তার বাবা চাচা মিশানুরকে নিয়ে যাচ্ছে, সেখানে সোফায় কে শুয়ে আছে সে কেন দেখতে যাবে? ও তো ছোট মাথায়, অতটুকু বুদ্ধি কি ছিল তখন? আমি বেঁচেছি, আমার হায়াত ছিল। তারা আমায় রাতের অন্ধকারে ব্রিজ থেকে নদীতে ফেলে দেয়। সুভাষ আহমেদের আব্বু আমাকে বাঁচায়। তিনি নিজেও একজন মস্ত বড় মাফিয়া ছিলেন। রাতে কারো মার্ডার শেষে নৌকা দিয়ে নদী পার হচ্ছিলেন। রাস্তা তার জন্য সেফ না। তখন হাওয়াও কম ছিল, তবে বৃষ্টি ছিল প্রচুর। ওপর থেকে ভালোভাবে কিছু দেখেনি নিবিড়। টলতে টলতে চলে গিয়েছিল হয়তো। আমাকে তুলে নিয়েছিল মিস্টার শরৎ আহমেদ। হসপিটালে সকলের অলক্ষ্যে ট্রিটমেন্ট করিয়েছেন, নিজের মেয়ের মতো বড় করেছেন। আমি কত চেয়েছি, কত রাত তড়পেছি। কারেন্টের শকও দেয়া হয়েছিল আমায়। অবস্থা খুবই খারাপ ছিল। কয়েক বছর মানসিক ডিসঅর্ডারে ভুগেছি। যখন ঠিক হয়ে এসেছিলাম সব সময় আবরণের নাম জপ করতাম। এতটা বছর আবরণকে আমি দেখে এসেছি, আবরণ আমায় দেখেনি। কি করে না দেখে থাকতে পারি তাকে আমি? মায়ের মন কি মানে? পরের দিন নীরজ জায়েদ সব ঘটনা শুনে লুবানার থেকে। আবরণ তখন জ্বরে বেঘোরে পড়ে আছে নিজের কক্ষে। নীরজ জায়েদরা মোট 3 ভাই ছিল। নীরদ এবং অনুপম ছিল যমজ। সবার বড় নিবিড়। অনুপমের চরিত্রের সমস্যা ছিল, সেই সাথে বিভিন্ন অকাজে লিপ্ত থাকতো সর্বদাই। তাকে ত্যায্য পুত্র করা হয়েছিল। এরপরেও নিবিড় ও নীরদ ভাইয়ের প্রতি আন্তরিকতা কমাতে পারেনি। তারা ভেবেছিল এসব ঘটনা নীরদ জানলে কিছু হবে না। সে তো ভাই বলতে পাগল। আবেগের বশে নিজেদের সব কুকর্মের কথা স্বীকার করে। সেই সাথে আগে যা করেছিল সব কিছু। না হলে পুলিশের ঝামেলায় পড়তে হবে। মিশান তাহিয়ার হঠাৎ কোথায় হাওয়া হয়ে গেল? নীরজ জায়েদ নিজেকে সামলাতে পারেনি। সেখানেই অনুপম জায়েদের জীবনের ইতি ঘটিয়ে দেয়। নিবিড় জায়েদ স্তম্ভিত হন। তৎক্ষণাৎ স্ত্রী সন্তান নিয়ে সুদূর কানাডায় পাড়ি জমান। আর ফিরে আসেনি বাংলাদেশে। আগে নীরজ জায়েদ সেখানে থাকতেন। এরপর আর কখনো একবারের জন্য ঘুরে যাননি কানাডায়। পাকাপোক্তভাবে বাংলাদেশেই সেটেলড হন। আর আবরণ জায়েদ বাবারূপী কাকাকে এতদিন নীরজ জায়েদ ভেবে এসেছে। আমার খুব আফসোস হতো। নীরজ জায়েদ একা একা তড়পেছে। আফসোস সেও করেছে। কেন এতটা মদের নেশায় ডুবলেন তিনি? নিজের ভাইয়ের সম্পর্কে তো তার সামান্য হলেও ধারণা ছিল। তিনি ভাবতে পারেননি মিশান তাহিয়ারের সাথে এমনটা হবে। নিজেকে ধিক্কার দিত, অপরাধ বোধে ভুগত। আমি দূর থেকে দেখতাম তাদের এই হাহাকার। একজন বাবাকে মনে প্রাণে ঘৃণা করেছে, অপরজন ছেলের ভুল ভাঙায় না। আমি নিজেও আফসোস করেছি প্রতিনিয়ত। আমাকে বাহিরে বের হতে দেওয়া হয় না, যেহেতু আমি মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম। শুধু দেখতাম, তোমাদের সবার সম্পর্কে খোঁজ নিতাম আমি, যা শরৎ আহমেদ আমাকে এনে দিতেন। তার মৃত্যুর পর সুভাষকে আমি আগলে নিয়েছিলাম। বাবার কথা মতো সুভাষ কখনো খারাপ ব্যবহার করেনি আমার সাথে, বেশি তোষামোদও করেনি। ছাড়া পেতে চাইতাম আমি। সুভাষ তার লক্ষ্য পূরণ করতে চায়, নীরজ জায়েদকে চায়, তাই জিম্মি রেখেছিল আমায়। ঘন ঘন শ্বাস নেয় মিশান। শ্রেয়না কম্পিত হাতে এক গ্লাস পানি ধরে তার সামনে। এটারই যেন দরকার ছিল। ঢকঢক করে সম্পূর্ণ গ্লাস খালি করে দেয় মিশান। চোখ বেয়ে গড়িয়ে পড়া পানিটুকু শ্রেয়না যত্ন সহকারে মুছে দেয়। হাঁটু গেড়ে বসে মিশানের সামনে। গ্লাসটা ফুলের উপরে রেখে 2 হাত আঁকড়ে ধরে মিশানের।
তার চোখেও ছলছল করছে, ঠোঁট ভেঙে আসে। মিশান তাহিয়া হালকা হাসে, চেপে ধরে শ্রেয়নার হাত। বুকে ছলাৎ করে ওঠে শ্রেয়নার। মিশানের কোলে মুখ চেপে হু করে কেঁদে ওঠে। মিশানের চোখ বেয়ে পানি পড়ছে। তার দৃষ্টি যায় আবরণের দিকে। ছেলেটা এখনো আগের ন্যায় বসে আছে, শুকনো টাইলসের উপর ভেজা অর্থাৎ পানির ছাপ। আবরণ জায়েদ কি তবে কাঁদলো? এবার অপরাধ বোধ বুঝি তাকে জাপটে ধরছে। মিশান শ্রেয়নার মুখ আঁচলে ভরে নেয়, হালকা ঝুঁকে চুমু খায় তার কপালে, চোখের পানি মুছে দেয়। শ্রেয়না তখনও অনবরত নাক টেনে যাচ্ছে, হেসকি উঠে গিয়েছে তার। মিশান তাহিয়ার জন্য তার মায়া হচ্ছে, বুক ফেটে কান্না আসছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। এই মেয়ে, আবরণ জায়েদের বউ হবে তুমি? কথায় কথায় ফ্যাচ ফ্যাচ করে কাঁদলে বাচ্চা ছেলেটাকে কে সামলাবে শুনি? শ্রেয়না প্রতিউত্তর করে না, মাথা নিচু করে কেঁদে যাচ্ছে। মেয়েটার পাগলামিতে মিশানের হাসি পায়। নীরব সানি ও প্রিয়মের দৃষ্টি নিচু, তাদের চোখ বেয়েও কয়েক ফোঁটা তরল গড়িয়ে পড়ছে। রুহি শাড়ির আঁচলে মুখ চেপে নিঃশব্দে কেঁদে যাচ্ছে। সেও তো না বুঝে আবেগের বসে শ্রেয়নার সাথে এমন একটা নিকৃষ্ট কাজ করতে বসেছিল। পুনরায় অপরাধবোধ পুনরায় মাথাচাড়া দিয়ে উঠে তার। সকলের অলক্ষ্যে মৃদু পায়ে বের হয়ে আসে মিরাবদের ফ্ল্যাট থেকে। কিছু ভালো লাগছে না, দম বন্ধ লাগছে। একটু হাওয়া খেতে না পারলে বুঝি দম বেরিয়ে যাবে। শ্রেয়নার কপালে আরেকটা চুমু খায় মিশান, গালে হাত দিয়ে ভরসা দেয় তাকে। এরপর নিজে উঠে দাঁড়ায়, আবরণের দিকে এগিয়ে যায়। আবরণ যেন নিজেকে গুটিয়ে নিতে চাচ্ছে। কেন চাচ্ছে? এর উত্তর আবরণের কাছে কি আদৌ আছে? হাঁটু গেড়ে বসে মিশান, আবরণের হাত চেপে ধরে। ঠান্ডা হয়ে আছে হাতটা, ভেতরটা স্যাঁত করে উঠে মিশানের। আদুরে গলায় ডেকে উঠে মিশান। ছোট্ট আবরণ এত বড় হয়ে গেল, মানছি আমি তোমার সঙ্গ দিতে পারিনি। এত বড় হয়ে গেলে খালামণির দিকে তাকাতে অবধি হিমশিম খাচ্ছ। আবরণ এদিকে সেদিকে তাকিয়ে পলক ফেলে, কম্পিত কণ্ঠে বলে, অনেক দিন কি এভাবে বলেনি তো, চেনা মুখ, বহু বছর যাবত দেখিনি, তাই। কথা শেষ করতে পারে না আবরণ, গলার কাছে কিছু একটা আটকে আসে। মিশানের মুখের দিকে তাকায় সে, এটাই তো সেই মুখ। আবরণের কাছে যেন একটুকু পরিবর্তন ঠেকছে না, পরিচিত সেই মুখটা। এই চেহারা এক মুহূর্তের জন্য না দেখলেই তো তার চিৎকারে জায়েদ ভিলাই টেকা যেত না। এত বছর এই মানবীর থেকে কি করে দূরে থাকলো আবরণ? আবরণের ভিতরের অবস্থা বুঝতে পারে মিশান, ঝুঁকে গিয়ে স্নেহের চুমু খায় তার মাথায়। আবরণ এক মুহূর্ত সময় নেয় না, ঝাঁপিয়ে পড়ে মিশানের পক্ষে, চুপচাপ পড়ে থাকে সেথায়। মিশান চওড়া হাসে, তার ওষ্ঠ জড়াও তীর তীর করে কাঁপছে, চোখে পানি টলমল করছে, যা ইতিমধ্যে গাল বেয়ে গড়িয়ে পড়েছে। ঠোঁট চেপে ধরে আবরণের মাথায়, চুলের ভাঁজে হাত ঢুকিয়ে দেয় মিশান, নরম স্বরে বলে, আমার বাচ্চা, কতদিন দেখি না তোকে, ছুতে পারি না। সামনাসামনি না দেখলে, সামান্য না ছুলে বুঝি মন ভরে সোনা আমার? এই পর্যায়ে আবরণের শরীর ঝাঁকি দিয়ে ওঠে, নাক ঘেঁষে মিশানের বাহুতে, শ্বাস টেনে বলে, মামা স্মেল আসছে তোমার শরীর থেকে। বলতে বলতে কণ্ঠ রোধ হয়ে আসে আবরণের। বুকে ভারী কিছু অনুভব করে মিশান, বুক চিরে দীর্ঘশ্বাস ফেলে। উপরের দিকে তাকে কিছু সময় উপরওয়ালার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করে, পুনরায় হাত বুলিয়ে দেয় আবরণের চুলে। শ্রেয়না সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বের হয়ে আসে সেখান থেকে, দৌড়ে নিজের ফ্ল্যাটে আসে। দরজা চাপিয়ে রাখা, হয়তো রুহি রেখেছে। সরাসরি রুহির কক্ষে প্রবেশ করে, দেওয়ালে ঠেস দিয়ে কান্নায় ভেঙে পড়েছে রুহি। শ্রেয়না সেদিকে হতভম্ব নেত্রে তাকিয়ে থাকে। গলায় অন্যার এক পাশ মাটির সাথে ঘেঁষে আছে, আর একটু হলেই বুঝি পড়ে যাবে। হলোও তাই, আরও 2 কদম এগোতেই অন্নাটা খুলে পড়ে গেল। রুহি শ্রেয়নাকে দেখে আরও যেন কাঁদল, 2 হাত বাড়িয়ে দিয়ে বলে উঠল, আয় বাচ্চা, তোমার সাথে বড় অন্যায় করে ফেলেছি শ্রেয়না। একজন মা হবার যোগ্যতা কি আদৌ আমার মধ্যে আছে? শ্রেয়না এক প্রকার ঝাঁপিয়ে পড়ে রুহির বুকে, মুখ গুজে নিজেও কেঁদে দেয়। তার মা বাবা মারা যাওয়ার পর শ্রেজানের সাথে সাথে রুহিও তাদের খেয়াল রেখেছে, এতটুকু কমতি রাখেনি। কি করে ভুলে যাবে সেই আবদার? শ্রেয়না আলম কি এতই অকৃতজ্ঞ যে কারো মাতৃত্বকে ভুলে যাবে? মায়েরা তো ভুল করে, তুমি আমাদের 2 বোনের মা,
তোমার ভুলগুলো ভুল নয়, আমাদের জন্য উপদেশ। নিজেকে কখনো ছোট করে দেখবে না। যা হয়েছে ভুলে যাও। শয়তান প্ররোচনায় ফেলেছিল তোমায়। আমরা তোমার বাচ্চা, তুমিই তো আমার মা আর শ্রেয়ার মা। এভাবেই আগলে রেখো সব সময়। সকল বিপদ থেকে তুমি আর ভাইয়া মিলে আমরা তোমায় খুব ভালোবাসি, খুব খুব। শক্ত করে একে অপরকে চেপে ধরল রুহি শ্রেয়না, যেন দুজন দুজনের ভেতরে ঢুকে যাবে। ফুপিয়ে উঠে দুজনেই। সুভাষকে বহু কষ্টে ধরেছে সৃজন এবং তার টিম। এতে ক্ষতিও হয়েছে, কয়েকজন মারাও গিয়েছে, কেউ বা গুরুতর আঘাত পেয়ে হসপিটালে ভর্তি। তার কপালেও আঘাত লেগেছে। তীব্র মাথা ব্যথা নিয়ে বাড়ি ফিরেছে সৃজন। নিজের কক্ষের সামনে আসতেই শ্রেয়নার কথাগুলো শুনতে পায়। পা জোড়া সেখানেই থামে তার। চোখে পানি চলে আসে, বক্ষস্থলে ঠান্ডা বাতাস বয়ে যায়, সেই সাথে বুকটাও কাঁপে। কপাল চেপে একরকম পা টেনে সেখান থেকে চলে আসে, মাথা চেপে ধরে সোফায় ধপ করে বসে পড়ে। তখনও নিজের কক্ষ থেকে প্রাণপ্রিয় অর্ধাঙ্গিনী এবং সন্তান সমতুল্য স্নেহের বোনের ফুপিয়ে কান্নার আওয়াজ ভেসে আসছে। ভেতরটা হাঁসফাঁস করে ওঠে সৃজনের। সুখেও বুঝি কান্না পায়। নিজের গালে হাত রেখে সৃজন পরপর চোখের সামনে হাত মেলে ধরে। তবে এই পানি কিসের? তৃপ্তির আর আনন্দের। সেদিন রাতে মিশান তাহিয়ার থেকে এক মুহূর্তের জন্য দূরে সরেনি আবরণ। মিশানের বাহু আঁকড়ে ধরে বাচ্চাদের মতো পড়েছিল। মিশান একটুকু বিরক্ত বোধ করেনি। সারা রাত চোখের পানি ফেলেছে। আনন্দের কান্না, তৃপ্তিতে তার অন্তর কাঁপছিল। এত বছর পর আবরণ জায়েদকে সে পেয়েছে। ছোট্ট বাচ্চাটা এখন কত বড় হয়ে গিয়েছে। ইচ্ছে থাকা সত্ত্বেও বুকে নিয়ে ঘুমাতে পারেনি, একটু আদর দিতে পারেনি। ছেলেটা কিভাবে স্কুলে যেত? মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকতো। কত মা তাদের বাচ্চাদের নিয়ে পার্কে আসতো। স্কুলে, কোচিংয়ে আবরণ জায়েদের ফ্যাল ফ্যাল করে শুধু দেখতো। বড় বড় চোখ দুটো থেকে পানি গড়িয়ে পড়তো। ফুপিয়ে কাঁদতো ছেলেটা। মিশানের বুকে মোচড় দিত এসব দেখে। যদি সব রেখে ছুটে গিয়ে জড়িয়ে ধরতে পারত, কি শান্তি মিলতো তার বক্ষে। শেষ রাতের দিকে মিরাব, সানি ও প্রিয়মের রুমে আসে। 3টা মাস্টার বেডরুম রয়েছে ফ্ল্যাটটায়। প্রিয়ম নিজের মতো গিয়ে শুয়ে পড়ে। সানি, মিরাব একে অপরের দিকে তাকিয়ে পর মুহূর্তেই আবরণকে দেখে। এমন শান্তির ঘুম কমই ঘুমিয়েছে সে। ছোট্ট বাচ্চাদের মতো মিশানের বাহু চেপে ধরে রাখা, অপর হাতে নিজের গালের উপরে ঠেস দিয়ে রেখেছে। এক পলক সেদিকে তাকিয়ে কক্ষ থেকে বের হয়ে আসে তারা। তাদেরও ঘুমের প্রয়োজন, মাথা ব্যথা করছিল। আজকের সকালটা অন্য সকল দিনের চেয়ে সুন্দর এবং প্রাণবন্ত আবরণ জায়েদের কাছে। বিরক্তিকর পাখির কিচিরমিচির শব্দও যেন আজ তার কানে মধু ঢালছে। ঈদের সকাল হুট করে চোখ খুলে গেলে যেমন তড়িঘড়ি করে বাচ্চারা লাফিয়ে ওঠে, আবরণও এক লাফে খাটে উঠে বসে, মাথা চেপে ধরে এদিকে সেদিকে তাকায়। দেওয়াল ঘড়ির 9টার কাঁটায় এসে টিকটিক করছে। দ্রুত বিছানা ছাড়ে আবরণ। হন্তদন্ত হয়ে কক্ষ থেকে বেরিয়ে আসে। পড়ে যেতে নিয়েও নিজেকে সামলে নেয়। কিচেন থেকে টুংটাং শব্দ ভেসে আসছে। আবরণ সেখানে আসে। মিশান উল্টো দিকে মুখ করে কিছু একটা নাড়াচাড়া করছে, তাই আবরণকে তার চোখে পড়েনি। কিন্তু মিরাব, সানি ক্যাবিনেটের উপর বসা ছিল। দুজনের হাতেই একটা করে বাটি। মিরাব কষা মাংস চিবোচ্ছে, যেটা তার মুখে এখনো ভরে রাখা। সানির বাটিতে ফিরনি। আবরণকে দেখে তারা খাওয়া ভুলে ফেলিয়ে তাকিয়ে রয়। সানি গলা খাকারি দিয়ে বলে, চোরের মতো মুখ খুলে আছিস কেন? মদ খেয়ে এসেছিস নাকি? চোখ মুখ দেখে মনে হচ্ছে 8-10টা ষাঁড়ের সাথে যুদ্ধ করে আসলি। আবরণের বদ অভ্যাসের মধ্যে অন্যতম হলো রাগ উঠলে হাতের কাছে যা পায় সেটাই ছুঁড়ে মারে। এবারও হলো তাই। কিচেনের দরজার সাথে লাগানো ফলোয়ার ভাসে সাজিয়ে রাখা আর্টিফিশিয়াল ফুলের গোছা তুলে ছুঁড়ে মারে সানির মুখ বরাবর। আতঙ্কে সানির চোখ জোড়া বড় বড় আকার ধারণ করে। বাটির মতো বাটি রেখে তড়িঘড়ি করে নেমে পড়ে ক্যাবিনেট থেকে। ফলস্বরূপ ফুলের তোড়া উড়ে গিয়ে মিরাবের মাথায় পড়ে। হতভম্ব নেত্রে তাকিয়ে রয় মিরাব। মিশান শব্দ পেয়ে ঘাড় ঘুরায়। 3 জনের অবস্থা বুঝে নেয় সূক্ষ্ম দৃষ্টিতে। খুন্তি নিয়ে এগিয়ে আসে মিরাবের কাছে। বেশি ব্যথা পেলে? ফুলগুলো সরিয়ে নিয়ে আসে মিশান। মিরাবের মুখ ভর্তি এখনো মাংস।
ঝটপট চিবাচ্ছে সে, মাংস নয় যেন আবরণকে চিবিয়ে খাচ্ছে। রক্ত চক্ষু নিয়ে তাকিয়েছে আবরণের দিকে। আবরণ তার ফোলা ফোলা গাল দুটোতে হাত বোলায়। এগিয়ে সে খানিক ঝুঁকে মাথা রাখে মিশানের কাঁধে, দু হাতে জাপটে ধরে মিশানকে। কখন উঠছ? আগে বলো, মারলে কেন ওকে? আবরণ দায় সারা ভাবে বলে। ওকে মারতে চাইনি, ওকে মারতে চেয়েছিলাম। এক আঙ্গুল তাক করে সানির দিকে। সানি হকচকিয়ে যায়। হারামজাদা কি সুন্দর করে তাকে দেখাচ্ছে, যেন কাজা চিবিয়ে খাবে। আমাকে ডাকনি কেন? ওদের সাথে আড্ডা দিচ্ছ? তোমার জন্য মোরগ পোলাও রাঁধছি, পছন্দ না? সেটা তো কিচেনে পা রেখে বুঝতে পেরেছে। ফ্রেশ হয়ে এসো, খেতে দিই। আমি একটু বাইরে যাচ্ছি, ফিরে এসে খাবো। ততক্ষণে দামড়া দুটোকে খাইয়ে তাজা করো। মনে হচ্ছে 1000 বছরের না খাওয়া। মুখ ঝামটি মেরে কিচেন থেকে বের হয়ে আসে আবরণ। সানি পাত্তা দেয় না। মিরাপ মুখের বাকি খাবারটুকু শেষ করে বলে, চলে গেল কেন? আমার মুখের খাবার শেষ, আচ্ছা মতো গালি দিতাম। সানি ঠেস মেরে বলে, ও তো ঠিকই বলছে, যেভাবে কুমিরের মতো গিলছিস আমারই সন্দেহ হচ্ছে। কিরে ব্রো, পেটে কুমিরের বাচ্চা চাষ করছিস নাকি? সানির দিকে কটমট দৃষ্টিতে তাকায় মিরাপ। ততক্ষণে মিশানের আসলে চলে গিয়েছে সে। মিশান তাদের দিকে তাকে মৃদু হাসে। ছেলেদের কথা কাটাকাটি মন্দ লাগছে না। কতদিন এমন প্রাণবন্ত চমৎকার দৃশ্য দেখে না সে। খাবার দাবার, জামা কাপড়, যত্নতির কমতি সে কখনোই অনুভব করেনি। কম তো ছিল ভালোবাসার মায়ার। দীর্ঘশ্বাস ফেলে গ্যাসের আঁচ কমিয়ে দেয় মিশান। প্রিয়ম এখনো ঘুমে বিভোর। মিশান যখন ঘুম থেকে উঠেছে, মিরাব সানিও এক প্রকার দৌড়ে ছুটে আসে। কে জানে কিভাবে বুঝতে পারলো মিশান উঠে পড়েছে। তারপর থেকে হাতে হাতে সাহায্য করছে দুই বন্ধু। ভোরে বাহিরে বের হয়ে মোরগ আনতে গিয়েছিল। দোকান বন্ধ থাকায় সোজা দোকানির বাড়িতে। সেখান থেকে কয়েকটা মোরগ কেটে কুটে এনেছে। রোজকার মতো আজও জায়েদ ভিলার মেন ডোর হাট করে খুলে রাখা। আবরণ বোলিং এর মতো স্টাইল করতে করতে লিভিং রুমে প্রবেশ করে। স্বভাবস্বরূপ নীরজ জায়েদ তখন চায়ের কাপে ডুবেছিল। সেই সাথে ফোনে কিছু একটা করছিল। যেহেতু তাদের অনেক সদস্য হসপিটালে অ্যাডমিট, খোঁজ খবর রাখতে হবে। সেই সাথে কড়া সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে। সুভাষ আহমেদ তাদের কবজায় থাকলেও তার চতুরতার সাথে পেরে ওঠা দায়। অনেক দিন হলো কোয়ার্টারে যাওয়া হয় না। মাসে 2 কিংবা 3 বার গিয়েছিল। সব সময় বাহিরেই থাকে নীরদ। ইমার্জেন্সি কোনো দরকার পড়লে তবেই কোয়ার্টারে যান, না হলে বাইরে থেকেই সকল কাজ করে থাকেন। আচমকা ধপ করে শব্দ হওয়ায় চকিত নয়নে তাকায় নীরদ। তার পাশে আবরণ বসে আছে, গালে হাত দিয়ে তাকেই দেখছে। কপাল কুঁচকে আসে নীরদের। তিনি একটু নড়ে চড়ে বসেন। আবরণের দৃষ্টিতে পাত্তা না দিয়ে পুনরায় নিজের চায়ের কাপে চুমুক দেন। অমন সারের মতো সরু সরু করে চাকাচ্ছ কেন? যেটা খেতে পারো না রেখে দাও। ইয়াক, আমার তো বমি আসছে। আবরণের তেতো কণ্ঠ কানে আসতেই শান্ত দৃষ্টিতে তাকায় নীরদ। আজ আবরণের দৃষ্টি যেন তাকে বিভ্রান্ত করছে। তিনি মোটেও অমন শব্দ করে চা খান না, বরং তার বিরক্ত লাগছে। কি বলতে এসেছো বলে বিদায় হও। তোমার ব্যক্তিত্বের সাথে নাটক জিনিসটা যায় না। আবরণ ফোঁস করে শ্বাস টেনে সেটিয়ে বসে নীরদ জায়েদের দিকে, কাঁধের উপর হাত রাখে তার। ভাবশীলীন ভাবে বলে, বড় একটা ভুল করে ফেলেছ। কি শাস্তি দেব সেটা ভাবতেই সম্পূর্ণ রাত শেষ। সাথে তো ঘুমোতেও পারেনি। এই দেখো, চোখের কোণায় এখনো লাল রেখা। বলেই নীরদ জায়েদের সামনে মুখ নিয়ে চোখের পাতা উপরে তুলে আবরণ। নীরদ জায়েদ ছেলের এহেন কথায় চা রেখে পূর্ব দৃষ্টিতে তাকায় তার দিকে। থমথমে গলায় বলেন, সে তো সবসময় শাস্তি দিতে চাও, কি হয়েছে বলো। চোখ মুখ কুঁচকে তাকায় আবরণ, বিরস গলায় বলে, শোনো, একদিন তোমায় যে গালিগুলো দিয়েছে, সে সাথে তোমার প্রতি করা আমার সকল ধরনের উগ্র আচরণ। থামে আবরণ। নীরদ হতবিলম্বর দৃষ্টিতে তাকায়। আবরণের কথাবার্তা স্বাভাবিকের ঠেকছে না তার কাছে। নীরদের দৃষ্টি দেখে আবরণ চাপা হাসে। তার গাল শক্ত করে টিপিটি বলে, কি ভেবেছ মাফ চাইবো সবকিছুর জন্য? হুম, ভুলটা তো তোমার উচিত ছিল অতিরিক্ত কিছু করো। আমাকে যদি শুরুতে সকল ঘটনার বৃত্তান্ত দিয়ে দিতে, এতদিন যাবৎ নিশ্চয়ই তোমাকে হেয় করতাম না। তোমার না হয় ছেলের দরকার ছিল না, একটু আদর যত্নের দরকার ছিল না। আমার তো ছিল। আমার একটু ভালোবাসা দরকার ছিল।
সামান্য যত্নের অভাব ছিল। তোমাকে তখন দূরে দূরে রাখতে হতো না আমার। এতগুলো ভুল করেছো তুমি। আবরণ কিছুক্ষণ চুপ থেকে আবার বলে, এখন ইচ্ছে করছে মাইক হাতে নিয়ে সারা ঢাকা শহর জুড়ে অ্যানাউন্স করে, ও না, তোমার ডিপার্টমেন্টের ছাদে উঠে পড়ে, আমার বাপ নীরজ জাহিদ একজন রাম ছাগল। এটাকে কে আইজিবির পদ দিয়েছে? বালজীবী হওয়ার যোগ্যতাও তার নেই। না হলে ছেলের থেকে কি করে একজন সুস্থ মস্তিষ্কের মানুষ যার ছেলেবেলা কেড়ে নেয়? নীরজ জাহিদ এখনো হতভম্ব, চোখের পলক পড়ে না তার। আবরণের কথার মাথামুন্ডু যেন তার বুঝতে বেগ পেতে হচ্ছে। ফট করে নীরদের কাঁধে মাথা রাখে আবরণ, সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে নেয় নীরজ জাহিদ। আবরণ আরেকটু চেপে এসে তার নরম হাতটা নীরজ জাহিদের খসখসে হাতের ভাঁজে ঢুকিয়ে দেয়। নীরদের হাত উল্টে পাল্টে দেখে বলে, এমন গন্ডারের চামড়ার মতো হাত কেন? কসাইদের চামড়াও বুঝি নরম তুলতুলে হয়। অবশ্য তুমি কসাইদের থেকেও কম না, তাদেরকেও ছাড়িয়ে গেছ। আবরণ জাহিদের ছোটবেলা নিজের হাতে জবাই করেছ। নীরজ জাহিদ ঢোক গিলেন। আবরণের কথা হয়তো তিনি বুঝতে পারছেন, কিন্তু ছেলেটা সব জানলো কি করে? এত বছর ধরে সব লুকিয়ে রাখা। তাছাড়া এসব ঘটনা কারো জানার কথাও নয়। তবে আমার কি কষ্ট হতো না বলো, যখন দেখতাম অন্যদের বাবা মা তাদের বাচ্চা নিয়ে স্কুলে আসছে, ঘুরতে যাচ্ছে। মিশানুরকে তো নিবিড় আর অনুপম মিলে গুম করে দিয়েছিল। তোমাকে দূরে রেখেছিলাম নিজের থেকে। হ্যাঁ, আমি ভুল করেছি, সেটা আমি মানি। না, আমি কোনো ভুল করিনি, করতেই পারি না। সব ভুল তোমার। আমি একটা বাচ্চা ছিলাম। যদি ধরে বেঁধে সব খোলাসা করে বলতে হয়, তাহলে নিশ্চয় আমি বাধা দিতে পারতাম না। লাইক আমার হাত পা বেঁধে চেয়ারের সঙ্গে বসিয়ে রাখতে। তুমি বলছো বোকা নীরজ জাহিদ। তোমাকে এসব কে বলেছে? আবরণ উঠে দাঁড়ায়, টেনে ধরে নীরদের হাত। সোফা ছেড়ে উঠেন নীরদ। আবরণ তার হাত ধরে টানতে টানতে মেন ডোরের দিকে নিয়ে যেতে থাকে। এসো এসো, তোমাকে একটা সারপ্রাইজ দেবো, সব নিজে জানতে পারবে। নীরজ জাহিদের বুক কাঁপে, হৃৎপিণ্ড নিজের জায়গায় যেন লাফাচ্ছে। এ কোন আবরণ জাহিদ? সেই বাচ্চা আবরণকে লাগছে। কিছু হলেই হাত ধরে টানাটানি করত। চলো আব্বু, তোমাকে একটা দেখাবো, ওটা দেখাবো। আব্বু, তোমার জন্য গিফট নিয়ে এসেছি। আমি আর মিশানুর স্কুল থেকে ফেরার পথে এগুলো কিনেছি। এত বছর পর ছেলের এহেন বাচ্চামো যেন তাকে ভেতর থেকে ঘুরিয়ে দিচ্ছে। শক্ত সামর্থ্য নীরজ জাহিদকে ভয় গ্রাস করে নিচ্ছে। পরপর ঢোক গিললেন তিনি। হাঁটতে থাকেন আবরণের পথ ধরে, ঠিক ছোটবেলার মতো। শ্রেয়না বেঘরে ঘুমাচ্ছে, কম্বল পেট অবধি টেনে রাখা। শ্রেয়া তখন নিজের হাতের কাজ শেষ করে বিশ্বজয়ের হাসি দিয়েছে। কোমর টানা দিয়ে উঠে দাঁড়ায়। আপুর দিকে তাকে মুচকি হেসে সেই স্থান ত্যাগ করে। রুহি নাস্তা সাজাচ্ছিল ডাইনিংয়ে। শ্রেয়া এসে তাকে পেছন থেকে জাপটে ধরে। বিরক্ত করো না শ্রেয়া, কাজ করছি, ব্যথা পাবে। আগে বলো আপুর হাত থেকে বাঁচাবে আমায়। কি করেছো তুমি? 1 থেকে 5 অবধি কাউন্ট করো, বুঝে যাবে। রুহি সন্ধিয়ান দৃষ্টিতে তাকায়। শ্রেয়ার মুখে দুষ্টু হাসি ফুটে ওঠে। সেজান শাওয়ার নিয়ে মাত্র বের হয়েছে। রুহি নিজের দৃষ্টি ফেরায়। কাল রাতে শ্রেয়নার সাথে ঘুমিয়েছিল সে। লোকটার কথা মনেই নেই। সেজান আসতেই শ্রেয়া ছুটে গিয়ে কোলে চড়ে বসে ভাইয়ের, মাথা রাখে তার প্রশস্ত বুকে। মিনমিন করে বলে, বাঁচাও, আপুর হাত থেকে বাঁচাও। সেজান মৃদু হাসে, মাথায় হাত দিয়ে বলে, কি এমন কাজ করেছে শ্রেয়া? আপকে এত ভয় পাচ্ছে? যেহেতু শ্রেয়া আপু রাগ করছে, তাহলে কেন শ্রেয়া সে কাজ করতে গেল? এত লজিক দেখাতে আসবে না তো। শ্রেয়ার নাক মুখ কুচকানো কথায় সেজানের বুক থমথমে হয়ে যায়। রুহি গোপনে ঠোঁট চেপে হাসে। বেশ হয়েছে, সব সময় বাড়িটাকে তার অফিসের মতো ট্রিট করে সেজান। আবরণ তখন ফ্ল্যাটের কলিং বেল চেপে দাঁড়িয়ে আছে। নীরজ জাহিদ তার সাথে। এখনো হাত চেপে ধরে আছে আবরণ। নীরদের হাত মৃদু কাঁপছে, যেটা আবরণ জাহিদের চক্ষু এড়ায় না। কিছু মনে করার মতো আবরণ হঠাৎ বলে ওঠে, বলেই গেছিলাম, দরজা খুললে তুমি ভেতরে চলে যাও, আমি একটু আসছি। নীরদের হাত ছেড়ে শ্রেয়নাদের ফ্ল্যাটের সামনে এসে দাঁড়ায়। ততক্ষণে আবরণের ফ্ল্যাটের দরজা খুলে গিয়েছে। মিরাবকে চোখের ইশারায় তার কাজ বুঝিয়ে দেয়। মিরাব মাথা নাড়িয়ে নীরদকে নিয়ে ফ্ল্যাটে প্রবেশ করে। আবরণ দরজায় হাত রেখে মৃদু ধাক্কা দিতেই দরজা সম্পূর্ণ খুলে যায়। দরজা শুধু চাপিয়ে রাখা ছিল। আচমকা উপরত্ব একটা স্যান্ডেল এসে আবরণের মাথায় পড়ে। চমকায় আবরণ।
তড়িৎ হাত রাখে নিজের মাথায়। তার সামনে অগ্নি দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে শ্রেয়না। ফোলা মুখশ্রী, লাল হয়ে আসা গাল, উৎস শুষ্ক চুলে রণমূর্তি ধারণ করে দাঁড়িয়ে আছে। লম্বা চুলগুলো কোমরের নিচে এসে ঝুলছে। কোমরে এক হাত রেখে হিসহিস করছে শ্রেয়না। ভাবটা এমন যেন কাঁচা চিবিয়ে খাবে কাউকে। প্রথমে ঘটনা বুঝতে পারে না আবরণ। গভীর দৃষ্টিতে তাকায় শ্রেয়নার দিকে। পরক্ষণেই ভেতরে প্রবেশ করতে করতে হাই হাই করে বলে ওঠে, আমার সিনিয়র বউয়ের দাড়ি উঠেছে। কি ননসেন্স মার্কে কাজ হলো এটা? আবরণ জাইদের বউয়ের গোপ আছে? প্রেসের লোকজন জানলে আপনাকে তো চিড়িয়াখানে রেখে আসবে। তখন আমার কি হবে? এমন ভোলা ভালা মাসুম বাচ্চাটাকে কে সামলাবে? তাছাড়া শ্বশুর বাড়ি এসছে, জুতো দিয়ে আপ্যায়ন করেছেন। খুব ইউনিক কাজকর্ম দেখেছে। বউ ইউনিক, জামাইকে তোষামতো ইউনিকভাবেই করছেন। নট ব্যাড, তবে জুতার জায়গায় চুমু হলে আরও ভালো হতো। লম্বা বক্তব্য শেষ করে ডান দিকে ঘাড় বাঁকায় আবরণ। তার খানিক পেছনে শ্রেয়াকে আড়াল করে দাঁড়িয়ে আছে সৃজন। স্মিত নেত্রে তাকেই দেখছে। রুহি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে, মুখ তার হা হয়ে গিয়েছে। আবরণ এদিকে সেদিকে তাকিয়ে বলে, সবার এমন অবস্থা কেন? কাহিনী কি? আর আপনি কি ক্রিম ইউজ করেন মিস সিনিয়র? মুখে তো দাড়ি গেছিল কেন? আমার বউয়ের কেনা দাড়ি থাকবে? দাড়িওয়ালা বউ দিয়ে কি আমি কি করব? নরম তুলতুলে গালে চুমু খাওয়ার মজা আলাদা। দ্রুত ক্রিমের নাম বলেন। মুখে কি মাখেন? কোনো নাইট ক্রিম? শিম্পাঞ্জির আওলাদের মার্কেটিং করে বের করব। শ্রেয়না যেন দ্বিগুণ তেতে ওঠে। এমনিতেই শ্রেয়া তার মেজাজ গরম করে দিয়েছে। মার্কার দিয়ে দাড়ি গোপ এঁকেছে নিজের মন মতো। এসব যদি না উঠে, এখন আবার কথা থেকে যেন আবরণ এসে সবার সামনে তার ইজ্জতের ব্যান্ড বাজাচ্ছে। আবরণ দু গালে হাত রেখে আশ্চর্যিত কণ্ঠে বলে, ও মা গো, নাকি আবার সিংহের বাচ্চা গুজিয়েছে? কিভাবে পসিবল হলো? নাটকীয় ভঙ্গিতে কথাগুলো বলে আবরণ। শ্রেয়না কিরমির করে তাকায় তার দিকে। সোফায় থাকা ভেজা টাওয়ালটা ছুঁড়ে মারে আবরণের মুখের উপর। তৎক্ষণাৎ সেটা ক্যাচ করে নেয় আবরণ। চেঁচে ওঠে শ্রেয়না, সকাল সকাল মেজাজ গরম করতে চলে এসেছো? যাও নিজের ফ্ল্যাটে গিয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমো। আর শ্রেয়া, তোকে আমি কবর দেবো বলে দিলাম। যদি এসব কালির দাগ না উঠে দেখিস তোকে আমি কি করব? শয়তান, চুল টেনে ছিঁড়বো আমি সব। শ্রেয়া কাচুমাচু ভঙ্গিতে সৃজনের পেছন থেকে উকি দিচ্ছে সে। শ্রেয়না আবরণের দিকে তাকিয়ে থেকে গজগজ করতে করতে নিজের রুমের দিকে পা বাড়ায়। ধপাস শব্দ করে দরজা লাগিয়ে দেয়। আবরণ খিচে চোখ বন্ধ করে নেয়। মনে হচ্ছে দরজা লাগালো না তো তার মাথায় দরজার হাতল দিয়ে বাড়ি দিল। পরক্ষণেই সে তড়িঘড়ি করে রুমের দিকে এগিয়ে এসে বলে, বিয়ের আগে আমার তো খেয়াল রাখছেন, সব নয় বুঝলাম, কিন্তু এটা কিসের স্মেল আসছে চাল থেকে? কি ক্রিম ইউজ করেন বলে যান। সৃজন এসে শক্ত করে চেপে ধরে আবরণের হাত। টেনে হিসড়ে নিয়ে সে দাঁড় করায় দরজার সামনে। গম্ভীর কণ্ঠে বলে, বিয়ে এখনো হয়নি, নিজের মুখে লাগাম টানো। এখন এই অবস্থা তোমার? না জানি বিয়ে হলে আমার বোনটাকে কি হালে রাখবে। খবরদার, জ্বালাবে না ওকে। আউট। মুখের সামনে ধারাম করে দরজা বন্ধ করে দেয় সৃজন। আবরণ চোখ বন্ধ করে নিয়ে বিড়বিড় করে বলে, অপমান অপমান, মনে মনে বড় অপমানিত হলাম। সমন্তের পুত, তোকে খেয়েছি আমি। আরে আমার ভাই, তোমার সম্বন্ধী হবে। বলো, শ্বশুরের পুত সম্বন্ধী আমার। আবরণের দৃষ্টি যায় তার হাতে ধরে দাঁড়িয়ে থাকা শ্রেয়ার দিকে। কিন্তু এটা কখন বের হলো? নিশ্চয়ই শ্রেয়নার থেকে বাঁচার তাগিদে বেরিয়ে এসেছে ফ্ল্যাট থেকে। কিন্তু ক্রিমের নামটা তো বললো না তোর বোন। বিয়ের বাজার করতে গিয়ে যদি বইয়ের নাইট ক্রিমের তালিকা দিতে না পারি, আবরণ জায়দের সম্মান কি আদৌ থাকবে? পাবলিক ধিক্কার দেবে না আমায়? শ্রেয়া গালে হাত রেখে ভাবুক ভঙ্গিতে বলে, সেটা তো দেবেই। আবরণের ভ্রু কুঁচকে আসে। হাতের টাওয়াল সহ পিঠের পেছনের কোমরের দিকে তুলে নেয় শ্রেয়াকে। কিরমির করে বলতে থাকে, শালি, সাত সকাল আমার কৈতের মতো সিনের বোর্ড তুলতুলে ম্যাচেসটাকে খসখসে বানিয়ে দিয়েছিস, যার জন্য আদরের পরিবর্তে জুতা খেতে হলো আমায়। তোকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেবো, ক্যাঙ্গোরের সাথে বিয়ে দেবো তোর। আমার কৈতরকে জ্বালাচ্ছিস, তোকে আগেই বিদায় করবো। শ্রেয়া হাত পা ছুটাছুটি করে না, বরং আরাম করে তুলতে থাকে হামি দিয়ে বলে, কপাল ভালো তোমার, তাই বাথরুমের স্যান্ডেল হাতে না নিয়ে দামি আজাদ জুতা নিয়েছে। ভেবে নাও, ওই ছেঁড়া টয়লেটের জুতা তোমার মাথায়। ইচ্ছে থাকা সত্ত্বেও সেই সময় আবরণকে কিছু বলতে পারেনি নীরজ জাহিদ।
অতটুকু বাচ্চাকে কি করে নিজের মাতৃসমান মানুষটা রেপ করে গুম করার বিকৃতি দিবেন? আবরণ জাহিদ কি কিছু বুঝতো? আবরণ যত বড় হয় ততই নীরজ জাহিদের হাত থেকে বেরিয়ে যায়। ছন্নছাড়া স্বভাব তাকে চারপাশ থেকে আষ্টেপৃষ্টে চেপে ধরে। অতি অল্প বয়সে আবরণ হোস্টেলে উঠে পড়ে। নীরজ জাহিদ চেষ্টা করেননি এরকম নয়, তিনি নিজের কাজের ফাঁকে ফাঁকে সুকৌশলে আবরণের কাছে পিঠে থাকার চেষ্টা করেছে। ভেবেছিল যখন ছেলে বড় হবে নিজ থেকেই বাবাকে জিজ্ঞেস করবে, তখন নীরজ জাহিদ সব বলবেন ছেলেকে। কিন্তু সেসব কিছুই হয়নি। ততদিনে আবরণ নীরজ জাহিদের থেকে বহু দূরে চলে গিয়েছে। দুজনের মাঝে অবশ্য এক দেওয়াল সৃষ্টি হয়েছে। আবরণ তার বাবার ছায়াও মারাতে চায়নি। নীরজ জাহিদ যে রাস্তা ধরে চলতেন, আবরণ সে পথ অতিক্রম করার সময় চোখ মুখ কুঁচকে রাখত। খুবই হতাশ হতেন নীরজ, তবু তার অন্তরস্থলে সূক্ষ্ম এক আভাস ছিল, আবরণ জাহিদ একদিন নিজ থেকেই তার কাছে আসবে। সবচেয়ে বড় সত্যি হলো নীরজ জাহিদ কমাস আগে জানতে পেরেছে মিশান তাহিয়ার কথা। সে থেকে জোকের মতো পিছু লেগেছে সুভাষ আহমেদের। শুধু কি সুভাষের অপরাধের জন্য কোমর বেঁধে পিছু লেগেছে নীরজ? সুভাষ তাকে হুমকি দিয়েছিল। আবরণের ক্ষতি করার চেষ্টা করেও যখন লাভ হলো না, ঠিক তখনই সে মিশান তাহিয়ার কথা বলে। তার এই প্ল্যানও কাজে দেয় না, উল্টো আবরণকে কানাডায় পাঠিয়ে দেন নীরজ, যেন এসব ছেলের কানে না যায়। না হলে দেখা যেত সব ছেড়ে আবরণ মিশানুরকে বাঁচাতে সুভাষ আহমেদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছে। ছেলের কোনো বিপদ চান না নীরজ। সুভাষ আহমেদের বহু ক্ষতি করেছেন নীরজ জাহিদ। কত কালো টাকা গুম করে রাখা, ছেলে মেয়ে নারী পাচারকারীর সাথে জড়িত সদস্য, অস্ত্র শস্ত্র, ইয়াবা, ড্রাগ সহ বিভিন্ন জায়গা থেকে নতুন সব পদ্ধতি বের করে টলিয়েছেন সুভাষ আহমেদকে। মিশান তাহিয়ার খোঁজ দিয়ে যেন ভুল করে ফেলেছেন সুভাষ আহমেদ। এর জন্য তরপাচ্ছে সে। শেষে অধৈর্য হয়ে আবরণ জাহিদের সাথে ডিল করে বসে। এটাই ছিল তার কাছে লাস্ট অপশন। নীরজ জাহিদকে নিজের কবজায় নিয়ে আসার এ যেন এক অদম্য চেষ্টা তার। কিন্তু আবরণ জাহিদ তাদের থেকেও এক কাঠি উপরে ছিল। এক মুহূর্তেই সব কিছু পরিবর্তন করে দিল, যাকে বলে গেম চেঞ্জার। নিবিড় জাহিদকে কিছু না করার একটা কারণ আছে, যেটা নীরজ জাহিদ লুকিয়ে রেখেছেন। মুখ্যম সুযোগের অপেক্ষায় তিনি। সেদিন নিবিড়কে পুলিশের হাতে তুলে দিলে কিংবা হত্যা করে ফেললে পরবর্তীতে কিছুই জানতে পারত না নীরজ। এরপর নিবিড় জাহিদের পেছনে লোক লাগিয়ে সব খুঁটি খুঁটি তথ্য বের করে ভাইয়ের সম্পর্কে। বলা বাহুল্য নিবিড় জাহিদ কানাডায় সেটেলড, তাই সেদিকে তেমন নজর দেন না নীরজ। তিনি চাননি নিজের সকল শত্রু গিয়ে তার ভাইয়ের উপর আক্রমণ ছেড়ে আসুক। সব সময় দূরেই থেকেছে নিবিড়ের থেকে। যেদিন জানতে পেরেছেন নিবিড় জাহিদের সাথে সুভাষ আহমেদের পরিচয় আছে, খুবই গভীর সম্পর্ক তাদের, ভেতর থেকে এক অদৃশ্য রাগ কিরবির করে উঠেছিল। নিজেকে বহু কষ্টে দমিয়েছেন, নির্ঘুম রাত কাটিয়েছেন, ছক কষেছেন কিভাবে সাপ মরবে কিন্তু লাঠি ভাঙবে না। এক প্রকার নীরজ জাহিদই বাধ্য করেছে আবরণকে মিশানুরের খোঁজ দিতে। এতে করে কাজ কিছুটা সহজ হয়েছে তার জন্য। নিবিড় জাহিদ সে নিজেও জানে না তার সকল কার্যকলাপ সম্পর্কে পূর্ব থেকে অবগত নীরজ জাহিদ। এবার সময় এসেছে তার বিলাসবহুল জীবন যাপনকে ধ্বংসের স্তূপের দিকে ঠেলে দেবার। শ্রেয়না হুলুস্থুলুস অবস্থায় নিবিড়দের ফ্ল্যাটে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। তার এহেন আচমকা আগমনে চকিত নয়নে তাকায় মিশান। মিরাব, সানি, প্রিয়ম তখন ছাদের কাপড় মেলে দিতে গিয়েছে। সম্পূর্ণ বাসাটা পরিষ্কার করেছে সবাই মিলে। সেই সাথে জামা কাপড় থেকে শুরু করে সকল আসবাবের পর্দা, এক্সট্রা কাপড়, 4-5টা ধুলো মাখা ছিল। এখন সব চকচকে ঝকঝকে দেখাচ্ছে। শ্রেয়নার সম্পূর্ণ আদলি লাল টকটকে হয়ে আছে, চোখ দুটো ফোলা। কিছুক্ষণ পরপর নাক টানছে শ্রেয়না, দেখে মনে হচ্ছে মুখে রক্ত জমাট বেঁধেছে, টোকা দিলেই গড়িয়ে পড়বে।
আবরণ তখন মিশনের কোলে মাথা রেখে বেঘুরে ঘুমাচ্ছেন। নীরদ জাহিদ এখানেই ছিলেন, সকল কাহিনীর বর্ণনা দিয়েছেন আবরণকে। আবরণ কখন ঘুমিয়েছে টেরই পায়নি। কিছু সময় পূর্বেই নীরদ কোয়ার্টারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। মিশান আবরণের চুলে হাত বুলিয়ে দিচ্ছে। এমতো অবস্থায় শ্রেয়নার আগমনে সে বেশ চিন্তিত হয়। চোখ মুখের অবস্থা দেখে মনে হচ্ছে এক প্রকার যুদ্ধ করেছে ফেইজের সাথে।